আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখবেন কাশ্মীর ইস্যুতে ওনারা কখনোই সাকসেসফুল হন না, কিন্তু অন্যান্য অনেক বড় বড় ইস্যুতে ওনারা সাকসেসফুল হন। তা আমাদের এখানেও পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সাকসেসফুল হন না, অনেকগুলো ইস্যুতে আবার দেখা যায় যে ওনারা সাকসেসফুল হন। এই বিষয়গুলোকে একটু কনসিডারেশনে নেওয়ার কোনো চেষ্টা আসলে নতুন ড্রাফটের মধ্যেও দেখি যে তারা কেন পার্বত্য চট্টগ্রামে সাকসেসফুল হন না, সেখানে কেন কোনো আইন কাজ করে না, মানবাধিকার ভায়োলেশনের বিষয়গুলো কেন সেখানে কাজ করে না, এই ধরনের জিজ্ঞাসার জায়গাটাও এখানে তৈরি হয়নি। আমি যদি খুব স্ট্রাকচারাল হয়তো খুব দ্রুত কয়েকটা বেসিক জায়গাটা দেখে আসি, সেটা হচ্ছে আপনার কমিশনের যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে দেখবেন যে যোগ্যতা অযোগ্যতার কথা বলা হয়েছে ধারা 6। সেখানে একটা মূল জায়গা অনুপস্থিত, যেটা হয়তো হাসির উদ্রেক করবে আপনাদেরকে এই পরিস্থিতিতে, সেটা হলো ডুয়েল সিটিজেনশিপ থাকলে কেউ হতে পারবেন না, সে অযোগ্যতার বিষয়টা রাখা হয়। কেন রাখা হয়নি আই ডোন্ট নো। ডুয়েল সিটিজেনশিপটা থাকা উচিত নয়। ডুয়েল সিটিজেনশিপ যাদের যাদের আছে তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কিংবা কমিশনের মেম্বার হতে পারবেন না। এখন যদিও সরকার প্রধান হিসেবে যিনি আছেন থেকে শুরু করে অনেক বড় বড় পদেই সব ডুয়েল সিটিজেনশিপের লোকজন বসে আছে, ফলে এই কারণে আসলো না কিনে যায় না, কিন্তু এই বিষয়টা এখানে থাকা উচিত ছিল যে ডুয়েল সিটিজেনশিপের কেউ হতে পারবে না। তারপরে হচ্ছে আপনার প্রিভিয়াস যে লাস্ট নন ফাংশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা ছিল, সেখানে দেখবেন যে এক গাদা সব আমলা বসেছিলেন, সেটা হচ্ছে প্যারিস চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এই কথাটা পরিষ্কারভাবে থাকতে হবে যে কোনো আমলাকে এখানে নিয়োগ দেওয়া যাবে না, যেটা প্যারিস চুক্তিতে পরিষ্কার করে বলা আছে যে কেন দেওয়া যাবে না। পুরো আইডিয়া অফ এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই পুরো ব্যাপারটাই আসলে তখন খুব একটা খেলো ব্যাপার হয়ে যায়, যে মকারিতে পরিণত হয়ে যেতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তাদের ফাংশন করতে না পারার পেছনে এটাও কিন্তু একটা বড় ব্যাপার ছিল যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটাকে আমরা কখনোই আমলে নিইনি। এবার দেখবেন যে সিলেকশন কমিটিতে কারা থাকবেন এবং যে রিমুভালের জায়গাগুলো, রিমুভালের জায়গাটাও হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেখানে ধারা 9 দেখবেন যে রিমুভাল সংক্রান্ত বিষয়গুলো আছে। রিমুভালের সেটা খুবই প্রবলেমেটিক কিছুটা মনে হচ্ছে, যেটা আমি শুরুতেই বলছিলাম যে দেখবেন এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে সরানোর কথা বলছেন, এবং একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে যেভাবে সরাতে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে রিমুভ করতে হয়, ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এখন স্ট্রেচারগুলো এবং স্যালারি থেকে শুরু করে রেমুনারেশন, রেমুনারেশন শুরু করে সব কিছুই দেখবেন যে কোনো না কোনোভাবে সুপ্রিম কোর্টের জাজদের সমকক্ষ করার একটা চেষ্টা এখানে আছে। সুপ্রিম কোর্টের জাজদের সমকক্ষ করার চেষ্টাটা কী কারণে? ওনারা যখন একটা স্ট্যাটিউটরি কমিশন করছেন, এখন দুদক সংস্কার কমিশনের মাননীয় সদস্য এখানে আছেন, বলতে পারবেন যে দুর্নীতি দমন কমিশনটাও তো একটা স্ট্যাটিউট দ্বারা তৈরি করা কমিশন। সেখানে ওনারা কি সবাই যারা অন্যান্য মেম্বার টেম্বার যারা আছেন সবাইকে সুপ্রিম কোর্টের জাজের সমকক্ষ হিসেবেই পরিগণিত হয়? তাদেরকে কি একই রকম ট্রিটমেন্ট করা হয়?